সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। শুরুতে হাম পরিস্থিতির খবর। দেশ জুড়ে গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময় নতুন করে ১,২০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ই মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬০৫ জনের মৃত্যু হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচ থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের বাসিন্দা। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে সাদ্দামের মোবাইল ফোন ও হাত ঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঈদের ছুটি শেষে সাভার ও আশুলিয়ার অনেক পোশাক কারখানা এরই মধ্যে খুলেছে এবং শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। তবে কারখানা ভেদে ছুটির মেয়াদ ভিন্ন হওয়ায় অনেক কারখানায় ধাপে ধাপে শ্রমিকদের ফেরা ও কারখানা খোলার প্রক্রিয়া চলমান রয়েছে। ছুটির মেয়াদ শেষ হওয়া বেশিরভাগ পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। যেসব কারখানায় ছুটির মেয়াদ বেশি ছিল সেসব কারখানায় শ্রমিকরা ধাপে ধাপে কর্মস্থলে ফিরছেন। এদিকে কারখানাগুলোতে উৎপাদনও স্বাভাবিক দিনের মতোই চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ ভাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-এর কাছে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। সংবাদ পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিজিবি জানিয়েছে, বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে উক্ত ২৮ ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। জাহাজ নির্মাণ শিল্পে বিদেশি নির্ভরশীলতা কমিয়ে দেশের ভেতরেই কাঁচামাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জানান, দেশীয় প্রযুক্তির বিকাশ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে জাহাজ নির্মাণে আরও সক্ষম আত্মনির্ভর করে তুলতে সরকার আন্তরিক। সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্যে ডিডব্লিউ লিমিটেডকে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে উচ্চ ক্ষমতার স্লিপওয়ে নির্মাণের মাধ্যমে বড় আকারের যুদ্ধজাহাজ নির্মাণ করা সম্ভব হবে এবং এর ফলে ডিডব্লিউ লিমিটেডকে আরও আধুনিক শিপবিল্ডিং ইয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আমি আশাবাদী। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, দেশ জুড়ে গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার হাসান শহীদ। অধ্যাপক ডাক্তার হাসান শহীদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এশিয়ান স্টুডিওতে।
আপনার কাছে প্রথমেই যেই বিষয়টি জানতে চাচ্ছি সেটি হলো যে আজও 4 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। তো সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরও হামের এই যে প্রকোপ সেটি কমছে না। কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে? ডাক্তার হাসান শহীদ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার খুব সম্ভবত আপনার ডিভাইসটি মিউট করা আছে, আনমিউট করতে হবে। ডাক্তার হাসান শহীদ, আশা করি এবার আপনি আমাকে, জি, এবার আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনিও মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে প্রশ্নটি করব, গত 24 ঘন্টায় আপনি জানেন যে 4 জনের হামের উপসর্গের মৃত্যু হয়েছে। সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এই যে হামের এই যে প্রকোপ সেটি কিন্তু কমছে না। কিভাবে দেখছেন এই বিষয়টিকে আপনি? হাম আগে বুঝতে হবে যে হামটা কেন হয়। এটা জি। মশার দ্বারাও হয় না বা কোনো ইনসেক্ট দ্বারাও হয় না। এটা হয় হচ্ছে গিয়ে ভাইরাস থেকে। জি। এবং সে ভাইরাসটা কিরকম ভাবে ছড়ায়, ড্রপলেট ইনফেকশনে ছড়ায়, মানে একজনের থেকে কাছেতে অন্যজনের কাছে যায়। তো এবং কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়। এবং বাচ্চাদের ইমিউনিটি গ্রো করার আগে, দ্যাট ইজ আপনার অল্প 1 বছর 1.5 বছর বাচ্চাদের হয়। এবং তখন মূল প্রিভেনশন হলো ভ্যাকসিন ভ্যাকসিন আচ্ছা। ভ্যাকসিন ভ্যাকসিন আর 4 থেকে 6 বছর পরে দ্বিতীয় ভ্যাকসিন দিলে প্রায় 99% বাচ্চার হাম থেকে রক্ষা পাওয়া যায়। আর একবার হয়ে গেলে হামটা হচ্ছে আপনার এটা আরএনএ ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস না। আমাদের ভাইরাস 2 রকমের। আচ্ছা। ডিএনএ ভাইরাস, হার্টবিট ভাইরাস, পক্স ভাইরাস, এগুলো ডিএনএ ভাইরাস। আর এটা আরএনএ ভাইরাসের কোনো চিকিৎসা নাই, চিকিৎসা তেমন আবিষ্কার হয় নাই। ডিএনএ ভাইরাসের চিকিৎসা আবিষ্কার হয়েছে। তাহলে এখন আমরা কিভাবে চিকিৎসা করি? জি। আমরা যদি ভাইরাস হয়ে পড়ে, ভাইরাসে আক্রান্ত হলে রোগীর যে পার্শ্ব সেটা চিকিৎসা করি। হাসপাতালে গেলে স্যালাইন দেওয়া, অন্য সেটা চিকিৎসা করি। কিন্তু ডাইরেক্ট ভাইরাসের এগেনস্টে তেমন আমাদের মেডিসিন নাই। তাহলে এটার উপায় এটা হচ্ছে এজন্যই যে সরকারের ক্ষেত্রে বলতে গেলে সরকার ফেল করেছেন। আগের থেকে প্রিভেন্টিভ সাইডে আমাদের দেশে কোনো সময় তাগিদ দেওয়া হয় না। জি। এখন মেডিকেল সায়েন্সের উন্নত হচ্ছে, এখন তাগিদ দেওয়া হচ্ছে। পূর্বে ভ্যাকসিন দেওয়া থাকলে এখন হয়তো প্রকোপ হতো না। আর এখন ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু 2-4 জনের হচ্ছে। আচ্ছা। কিন্তু ভ্যাকসিন নিয়ে হচ্ছে এর চিকিৎসা এই। এবং আপনার দেখেন, প্রকৃতপক্ষে নিজে ভালো থাকুন কিরকম ভাবে, মাস্ক পরে তার কারণ এটা যেহেতু জি। তার মানে ইনফেকশন, প্রতিকারের চেয়ে প্রতিরোধটা আসলে জরুরি। ভাইরাসটা একের থেকে অন্য জায়গায় যায়। এটা জি। তো মশাও নিয়ে যায় না, মাছিও নিয়ে যায় না। জি। তাহলে আপনার যদি মাস্ক পরা থাকলে ভালো থাকে। আচ্ছা। জি। ডাক্তার হাসান শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি আসলে বলছিলেন যে প্রতিকারের চেয়ে আসলে প্রতিরোধ নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই হামের ক্ষেত্রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার হাসান শহীদ যুক্ত হয়েছিল হাম বিষয় নিয়ে, তার সাথে আমাদের কথা হচ্ছে। চলে যাচ্ছে পরবর্তী খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগের 12 মামলায় 391 দিন কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাড়ি চুনকা কুটিরে আসেন। পরে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে সরকারকে ধন্যবাদ দিয়ে 3বারের মেয়র আইভী জানান, আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরও অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে। একই সঙ্গে তিনি বিচার বিভাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে আইভীর কারামুক্তিকে ঘিরে নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। চুনকা কুটিরের সামনেও বিপুল সংখ্যক পুলিশের অবস্থান ছিল। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG136 ফ্লাইটে 378 জন হাজি দেশে ফেরেন। বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানবন্দরে পৌঁছালে হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন
শেখ আবদুল্লাহ আলমগীর। এ সময় বেবিচক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মনজারুল মান্নান। সকালে মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, একসময়ে এই বন্দর দিয়ে মানুষ, যানবাহন ও বিভিন্ন পণ্যের যাতায়াত ছিল। দেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী এই স্থলবন্দরকে পুনরায় চালুর বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে। মোহাম্মদ মনজারুল আরও বলেন, বন্দরের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে এটি প্রাথমিক পর্যায়ের পরিদর্শন। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও তার আলোচনা হয়েছে বলে জানান তিনি। ট্রেড হতো, সেটাকে পুনরায় চালু করার একটা উদ্যোগ নিতে চান। সরকারও সেভাবে তার ইচ্ছা পোষণ করায় আমি এখানে ফিজিক্যালি আসছি লোকেশনটা দেখার জন্য, এবং এটা ভবিষ্যতে কিভাবে আমরা আগাতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে যাওয়ার পরে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।